শুরুটা হয় ধ্বংস হয়ে যাওয়া এক পৃথিবী থেকে, যেখানে বাকি বেঁচে থাকা কয়েকজন সার্ভাইভারের মধ্যে থেকে এক লোক সেফটি স্যুট পরে খাবার পানির খোঁজ করতে থাকে। এখন পুরো পৃথিবী বরফে ঢাকা, সব জায়গায় জনশূন্য। পৃথিবীর যেদিকেই চোখ যায় সেদিকে শুধু বরফ আর বরফ, কারণ কয়েক মাস আগে পৃথিবীতে অনেক বড় একটি তুষার ঝড় এসেছিল। আর বরফের সে তুষার ঝড়টি ছিল একদম বিষাক্ত, যার ফলে তখনই পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ মারা যায়। আর সে তুষার ঝড় প্রায় একটানা কয়েকদিন যাবৎ পৃথিবীতে চলতেই থাকে। তবে তুষার ঝড়টি একসঙ্গে পুরো পৃথিবীতে শুরু হয়েছিল, যার ফলে অল্প কয়েকদিনে তুষার ঝড়টি একদম পুরো পৃথিবীকে বরফের নিচে তলিয়ে দেয়। তাই পৃথিবীর প্রত্যেকটি জায়গায় এখন ফাঁকা অবস্থায় পড়ে আছে। এখন এখান থেকে ঘটনা চলে যায় আজ থেকে প্রায় কয়েক মাস আগে, যখন পৃথিবী নর্মাল ছিল, যেখানে আমরা একটি বোটের মধ্যে কয়েকজন মেয়েকে দেখতে পাই। তারা আসলে পার্টি করার জন্য শহর থেকে অনেক দূরে একটি সমুদ্রে এসেছে। তো তারা সবাই মিলে এখানে অনেক মজা করছিল। কিন্তু ঠিক তখনই দেখা যায় যে সেখানকার সমুদ্রের কিনারে যে জায়গাগুলো ছিল, আস্তে আস্তে সেখানকার প্রত্যেকটি জায়গার ইলেকট্রিসিটি চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে পুরো আকাশ জুড়ে সুন্দর একটি আলো ছেয়ে যায়। আর আকাশে এই ধরনের আলো মূলত ঠান্ডা এলাকাতে দেখা যায়, অর্থাৎ যেসব জায়গায় সারা বছর বরফে ঢাকা থাকে। তিনজনে বুঝতে পেরেছিল যে এই সমস্ত জিনিস নর্মাল হতে পারে না। আর তাদের মধ্যে থেকে একটি মেয়ে দ্রুতই নৌকাটি চালু করতে ভেতরে যায়, কিন্তু অদ্ভুতভাবে কোনো ইলেকট্রিসিটি সিস্টেম কাজ করছিল না। কিন্তু এমন সময় দেখা যায় মেয়েটির সাথে থাকা দুজন বান্ধবী নিচে পড়ে যায়। মেয়েটি এতে বেশ ভয় পেয়ে যায়, আর সে সেখানে থাকা একটি জানালার মাধ্যমে বাইরে তাকিয়ে দেখতে পায় যে উপর থেকে আইস পড়ার ফলে তার দুজন বান্ধবী মারা গিয়েছে। এখন এই ঘটনার কয়েকদিন পর আমরা স্পেনের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে স্পেনের মানুষেরা আন্দোলন করছিল, কারণ সেদিন রাতে পুরো শহরে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর থেকে এখনও দেশের ইলেকট্রিসিটি স্টেবল ছিল না। তারা তাদের প্রয়োজনের তুলনায় অনেক কম ইলেকট্রিসিটি পাচ্ছে। আর তাদের এই আন্দোলনের ফলে রাস্তাতে অনেক জ্যাম লেগেছিল। তো এখানে একটি গাড়িতে আমরা জোয়ান নামের এক ব্যক্তিকে দেখতে পাই। জোয়ান তার ওয়াইফ এবং তার মেয়েকে তাদের বাড়িতে ড্রপ করে দেওয়ার পর সে আজকে তার পুরনো কিছু বন্ধুদের সঙ্গে একটি পার্টি করতে যাচ্ছিল। তবে রাস্তাতে অনেক জ্যাম থাকার কারণে তার সেখানে পৌঁছাতে লেট হয়ে যায়। এরপর সে কোনো মতে তার অ্যালফ্রেডো নামক এক বন্ধুর বাড়িতে আসে, যেখানে তার বাকি বন্ধুরা অলরেডি চলে এসেছিল। আর তারা সবাই মিলে এখানে টিভিতে একটা নিউজ দেখছিল যে হঠাৎ একটি কারখানায় আগুন লাগার কারণে সেখানকার বিষাক্ত গ্যাস লিক হয়ে গিয়েছে, এবং যদি সেই গ্যাস বেরিয়ে আসে তাহলে খুব বিপজ্জনক হতে পারে। জোয়ান বলে যে তাদের এই নিউজে মনোযোগ দেওয়া উচিত নয়, এবং চার বন্ধুই গেমস খেলতে শুরু করে। শীঘ্রই তাদের বোতলটি চলে আসে। তবে তাদের মধ্যে থেকে কেউই জানতো না যে আজকের পর পুরো পৃথিবী বদলে যাবে। হঠাৎ জেনারেটর বন্ধ হয়ে যায়। ঠিক তখনই সেখানে অ্যানা নামক একজন মহিলা এসে চিৎকার করে ওঠে, যে কিনা ছিল অ্যালফ্রেডোর ওয়াইফ, কারণ সে বাইরে তাকিয়ে দেখতে পায় যে সেই ডেলিভারি ম্যান সেখানে মরে পড়ে আছে। অ্যানার চিৎকার শুনে জোয়ান এবং তার বাকি বন্ধুরা সেখানে চলে আসে, আর তারা দেখতে পায় যে সত্যি সত্যি লোকটা মারা গিয়েছে, আর তার শরীরের উপর আকাশ থেকে বরফ পড়ছে। সবাই অবাক, কারণ তাদের শহরে কোনোদিনও এর আগে বরফ পড়েনি, এমনকি তাদের এই অঞ্চলে বরফ পড়ার কথাও না। তাছাড়া এখন চলছে গ্রীষ্মকাল, তাই এইসব কিছু দেখে তারা সবাই বুঝতে পারে যে এই বরফটি কোনো নর্মাল বরফ নয়, কারণ এর প্রভাবে মানুষ মারা গিয়েছে। এই বরফের মধ্যে নিশ্চয়ই কোনো বিষক্রিয়া রয়েছে। তাই অ্যানা তখন দ্রুত সবাইকে বলে যে তাদের বাড়ির দরজা জানালা এবং যত ক্র্যাক রয়েছে সে সব কিছু যেন বন্ধ করে দেয়, যাতে করে কোনোভাবেই বিন্দুমাত্র বরফ বাড়ির ভেতর আসতে না পারে। তাই তারা সবাই বাড়ির প্রত্যেকটি ট্র্যাককে সিল করে দিচ্ছিল। তবে অ্যালফ্রেডো ছাড়া তার যে বাকি বন্ধু ছিল তারা সবাই এখন তাদের পরিবার নিয়ে দুশ্চিন্তা করছিল, কারণ তাদের পরিবার এখন বাড়িতে একা। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে যে এখন তাদের ফোন এবং কম্পিউটার কিছুই কাজ করছিল না। তাই তাদের একসাথে যাকে বাকি সবাই থামানোর চেষ্টা করছে সে বাহিরে বিপদ থাকার সত্ত্বেও একটা কোট মাথায় দিয়ে বাহিরে বের হয়। তার মনে হয়েছিল এটা করার ফলে সে সেফ থাকবে, কিন্তু যখনই সে বাহিরে বের হয় তখন সে পড়ে যায়। ভেতরে তিন বন্ধু তাকে এভাবে মরতে দেখে অনেক কষ্ট পায়। এখন সবাই ঘাবড়ে যায়। কিছুক্ষণ পর তারা এই পরিস্থিতি মেনে নেয়। ধীরে ধীরে পুরো শহর সাদা তুষারে ঢেকে যায়। এতে কোনো সন্দেহ নেই যে যারা রাস্তায় ঘুরছে তারা সবাই মারা গিয়েছে। তখনই হঠাৎ নিচ থেকে কিছু কড়া নাড়ার শব্দ আসে। সবাই হারিকে নিয়ে নিচে দেখতে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে কেউ দরজার ওপার থেকে সাহায্যের জন্য ডাকছিল। বাড়ির মালিক বলেছিল এই দরজাটা সোজা গ্যারেজের দিকে খোলে, এটা সাধারণত ব্যবহার করা হয় না। তবে তারা দরজাটার চাবি পাচ্ছিল না, তাই অবশেষে তারা সিদ্ধান্ত নেয় তারা দরজাটা লক ভেঙে ফেলবে। একটা হাতুড়ি নিয়ে তারা এটাই করে। আর তখনই বাহির থেকে একটা মেয়ে ভিতরে আসে, যে কিনা আসলে ডেলিভারি গার্ল ছিল। আসলে তার সাইকেল নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে সেই গ্যারেজের মধ্যে ঠিক করতে এসে যখনই বের হতেই যাচ্ছিল তখন সেই সময় বরফ পড়া শুরু হয়। আর যখন সে গ্যারেজে কাজ করা লোকটার গায়ে বরফ পড়ার কারণে সে মারা যায়, তখন সে বুঝতে পারে যে বরফের মধ্যে বিষাক্ত কোনো কিছু রয়েছে, এবং তৎক্ষণাৎ সে গ্যারেজে থাকা একটা প্লাস্টিক শিট গায়ে দিয়ে নেয়, যার ফলে গ্যারেজে বরফ ঢুকলেও সে বেঁচে যায়। এখন জোয়ানের মাথায় একটা বুদ্ধি আসে। সে চিন্তা করে যে সে ওই মেয়েটির মতোই তার বাড়িতে যাবে, কারণ তার ওয়াইফ এবং মেয়ের জীবন এখন অনেক ঝুঁকিতে রয়েছে। আর মেয়েটিকে দেখে তারা তো বুঝতেই পেরেছে যে শরীর ঢেকে রাখতে পারলে তারা সুরক্ষিত থাকবে। তাই জোয়ান তখন অ্যালফ্রেডোর গ্যারেজের একটি গাড়ি স্টার্ট করতে যায়। তবে গ্যারেজে থাকা প্রত্যেকটি গাড়ি খারাপ ছিল, তাই তাকে এখন পায়ে হেঁটেই যেতে হবে, কারণ গতকাল রাতে
সে যে গাড়িটি নিয়ে এসেছিল তা সে এখান থেকে দূরের একটি গ্যারেজে রেখে এসেছে, যেখানে যাওয়া এখন তার পক্ষে সম্ভব নয়। অ্যালফ্রেডা তখন জোয়ানকে ভেতরে নিয়ে যায়, আর তারা সবাই মিলে জোয়ানকে পুরনো কিছু জিনিসপত্র দিয়ে একটি সেফটি স্যুট তৈরি করে দেয়, সাথে একটি গ্যাস মাস্কও পরিয়ে দেয়, যাতে করে নিঃশ্বাসের মাধ্যমে তার ভেতর বিষাক্ত গ্যাস ঢুকতে না পারে। এরপর যখন বাইরে একটু ভোরের আলো ফোটে, তখন জোয়ান তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে পা রাখে, আর তার উপর অল্প করে স্নো পড়তে শুরু করে। তবে সৌভাগ্যবশত দেখা যায় যে জোয়ানের সেই সেফটি স্যুট কাজে এসেছে, অর্থাৎ এই স্যুটটির জন্য সেই বিষাক্ত স্নোফলের হাত থেকে বেঁচে যায়। সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর জোয়ান সবাইকে বাহির থেকে ইশারা দিয়ে বলে যে সে তার ওয়াইফ এবং মেয়েকে নিয়ে আবার ফিরে আসবে। এরপর তারা সবাই মিলে কোনো সুরক্ষিত জায়গায় চলে যাবে। এটা বলে জোয়ান সেখান থেকে চলে যায়। আর পরিস্থিতি দেখে সে একদম অবাক হয়ে যায়, কারণ এক রাতের মধ্যে সবকিছুর জন্য একদম ধ্বংস হয়ে গিয়েছে। রাস্তাঘাটে মানুষ তো দূরের কথা, জীবিত কোনো পশু প্রাণীও নেই। তাপমাত্রা আরও কমে আসছিল। জোয়ানের কাপড়ও এই শীতকে হার মানাতে পারছে না। এমন হাড় কাঁপানো ঠান্ডা থেকে মুক্ত হতে সে দ্রুত তার মেয়ের ঘরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জোয়ান ম্যাপ বের করে এবং একটা শর্টকাট রাস্তায় হাঁটা শুরু করে। স্টেশনের পেছনের হলকে পার করার পর সে রেলওয়ে ট্র্যাকে হাঁটতে থাকে। কিন্তু এর পরের মুহূর্তে তার সামনে যার দৃশ্য ছিল তা দেখে তার হুঁশ উড়ে যায়। একটা ট্রেন ট্র্যাকের মাঝখানে থেমে আছে, আর চারপাশে বহু লাশ পড়ে আছে। আর সেই ট্রেনের মধ্যে অনেক মানুষ বন্দী অবস্থায় ছিল। হয়তো তারা ট্রেনে থাকাকালীন সময় স্নোফল পড়তে শুরু করেছিল। তারা নিজেদেরকে ট্রেনের বগির মধ্যে লক করে রেখেছে, এবং তারা চাইলেও এখন আর বাইরে বেরিয়ে আসতে পারছে না, কারণ বাইরে আসলে তারা মারা যাবে, আর ভেতরে থাকলেও তারা না খেতে পেয়ে মারা যাবে। তাই তারা এখানে জোয়ানের কাছে সাহায্য চাচ্ছিল। জোয়ান তখন ট্রেনের ভেতরে চলে যায়, আর তাদের সবাইকে একটি পানির বোতল দিয়ে বলে যে তার কাছে এখন আর কিছুই নেই। সে চেষ্টা করবে তাদের জন্য কোনো সাহায্য নিয়ে আসা, ততক্ষণ পর্যন্ত তারা যেন ভুল করেও বাইরে বের না হয়। এরপর জোয়ান হাঁটতে হাঁটতে অবশেষে বিল্ডিং এসে পৌঁছায়, যেখানে অনেক মানুষের লাশ পড়ে আছে। তবে সৌভাগ্যবশত অনেকেই বুঝতে পেরেছিল যে বরফের কারণে মানুষ মারা যাচ্ছে, তাই তারা সময় মতো নিজেদেরকে সুরক্ষিত করে রাখতে পেরেছিল। এবার জোয়ান তাড়াতাড়ি করে 10 নম্বর ফ্লোরে চলে আসে, আর দ্রুত তাদের অ্যাপার্টমেন্টে চলে যায়, যেখানে তার ওয়াইফ ইলারা ছিল। জোয়ানকে জীবিত দেখতে পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু জোয়ান এখানে জানতে পারে যে তার মেয়ে ক্লারা বাড়িতে নেই, কারণ গতকাল রাতে সে তার বান্ধবীর সঙ্গে একটি পার্টি করতে গিয়েছিল। এটা শুনে জোয়ান রেগে যায়। তবে এর চেয়ে খারাপ খবর হলো ইলারা ক্লারার বান্ধবীর ঘরের অ্যাড্রেস জানে না। জোয়ান সিদ্ধান্ত নেই সে সোজা ক্লারার স্কুলে যাবে। হয়তো সেখানে সব ছাত্রছাত্রীর অ্যাড্রেস থাকবে, কিন্তু যখনই সে দরজা খোলে তখন দেখে যে আশেপাশের সব প্রতিবেশীরা তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমোকোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। আসলে জোয়ানের বরফ থেকে বেঁচে থাকার ব্যাপারটা জানাজানি হয়ে গিয়েছে। সবাই মনে করেছে যে জোয়ানের কাছে কোনো বিশেষ ইমিউনিটি আছে। তবে জোয়ান বোঝায় সে শুধু গ্যাস মাস্ক ইউজ করেছে। তখন এক লোক এসে তার মাস্কটাই চাই, কারণ এই বিল্ডিংয়ের এক মহিলা নিরাশ হয়ে নিজেকে শেষ করে দিয়েছে। আর সে পানির কল ছেড়ে রাখায় বিল্ডিংয়ের সব পরিষ্কার পানি শেষ হয়ে গেছে। তাই সবাই আশা করছে জোয়ানের মাস্ক এদের বাইরে গিয়ে পানি আনতে সাহায্য করবে। জোয়ান একটা মিথ্যা ওয়াদা করে ব্যাগ থেকে পিস্তল বের করে। কি মজা চলছে! সে আগে তার মেয়েকে বাঁচাতে চায়, তাই সে গান দিয়ে তাদের সবাইকে ভয় লাগায়। আর সে ইলারাকে নিয়ে দ্রুত সেখান থেকে দূরে পালিয়ে যেতে থাকে। কিন্তু সেই টাকাওয়ালা লোকটা, যার নাম চার্লি, তার কাছেও একটা গান ছিল। সে তখন তার সঙ্গীদের নিয়ে তাদের দুজনের পিছু করে। তবে জোয়ান কোনো মতে ইলারাকে নিয়ে নিচের ফ্লোরে চলে আসে, আর একটি অ্যাপার্টমেন্টে ঢুকে তারা সেখানকার দরজা লক করে দেয়। কিন্তু ততক্ষণে চার্লি এবং তার লোকেরাও এখানে চলে এসেছে, আর তারা তাদেরকে ধরার জন্য এখানকার দরজা ভেঙে ফেলছিল। জোয়ান এবং ইলারা এতে অনেক ভয় পেয়ে যায়, আর তারা দুজন মিলে দ্রুত সেখানে প্লাস্টিক এবং মাস্ক খুঁজতে থাকে। কারণ জোয়ানের কাছে শুধুমাত্র একটি সেফটি স্যুট এবং মাস্ক ছিল, তাই তাদের এখন আরও একটি সেফটি স্যুটের দরকার, যেটা তাদেরকে বানিয়ে নিতে হবে। কিন্তু এই অ্যাপার্টমেন্টের ভেতর তেমন কিছুই ছিল না। এদিকে চার্লির অ্যাপার্টমেন্টের দরজা প্রায় ভেঙে ফেলেছিল, তাই জোয়ান তখন ইলারাকে বাঁচানোর জন্য তার সেফটি স্যুট এবং মাস্কটি ইলারাকে পরিয়ে দেয় এবং তাকে এখান থেকে সোজা ক্লারার স্কুলে যেতে বলে, কারণ এতে অত্যন্ত তার ওয়াইফ এবং মেয়ে বাঁচবে। যদিও ইলারা তাকে ছেড়ে কোনোভাবেই যেতে চাইছিল না, কিন্তু জোয়ান তাকে বলে
যে তাদের মেয়ের জন্য তাকে এখান থেকে যেতেই হবে। সে যেভাবে হোক নিজেকে সুরক্ষিত রাখবে, আর বেঁচে থাকলে তার সঙ্গে আবার দেখা হবে। এই বলে জোয়ান ইলারাকে কোনো মতে বাইরে বের করে দেয়। কিন্তু ঠিক তখনই চার্লি এবং তার লোকেরা সেখানকার দরজা ভেঙে ফেলে। এদিকে জোয়ান তাদের হাত থেকে বাঁচার জন্য সে যখনই সেখানে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়, তখন সেটা সে দ্রুত মাস্কের মতো পরে নেয় এবং সেখানকার একটি গ্লাস ভেঙে ফেলে। ফলে সে অ্যাপার্টমেন্টের মধ্যে স্নো আসতে শুরু করে। আর চার্লি এবং তার টিম এটা দেখতে পেয়ে ভয় সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে ব্যাগের অক্সিজেন একদম শেষ হয়ে আসে, আর জোয়ান সেখান থেকে বাইরে চলে আসে। কিন্তু ঠিক মতো নিঃশ্বাস নিতে না পেরে জোয়ান সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটি গাড়ির ভেতর দেখতে পায়, যেখানে অ্যালফ্রেড এবং তার বাকি বন্ধুরাও ছিল। এমনকি সেখানে তার ওয়াইফ ইলারাও রয়েছে। আসলে অ্যালফ্রেডো একটি সেফটি স্যুট পরে কাছের একটি পুলিশ স্টেশন গিয়েছিল, আর সেখান থেকে সে অনেকগুলো সেফটি স্যুট এবং মাস্ক আনতে পেরেছে। আর এগুলো নিয়ে তারা সবাই জোয়ান এবং ইলারাকে নিতে আসছিল। আর রাস্তার মাঝখানেই তারা ইলারাকে দেখতে পেয়ে গাড়িতে উঠিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে আবার অ্যালফ্রেডোর বাড়িতে ফিরতে শুরু করে। তবে কেউ লক্ষ্য করেনি যে আকাশ থেকে আগুনের উল্কাপিণ্ডের মতো কিছু নিচে পড়ছে, অর্থাৎ হয়তো সামনে আরও অনেক বড় বিপদ আসতে চলেছে। যাই হোক, তারা অ্যালফ্রেডোর বাড়িতে আসার পর সবাই প্ল্যান করে যে সামনে তারা কি করবে। লুকাস বলে, চলো এই শহর ছেড়ে চলে যাই। কিন্তু কেউ জানে না বাকি জায়গায় সুরক্ষিত আছে কিনা। এছাড়া জোয়ান তার মেয়েকে খোঁজা ছাড়া কোথাও যাবে না। তাই সে অ্যালফ্রেডের গাড়ি চাই, কিন্তু অ্যালফ্রেডো জানে তাদের আর অপেক্ষা করা উচিত। তখনই তার এক লোকে তাদের দিকে আসতে দেখে, যে তাদের গাড়ির টায়ারের ছাপের অনুসরণ করছিল। তারা তার উপর গান পয়েন্ট করে, আর জানা যায় তার নাম বনেটো। সে জানায় এখান থেকে কিছুটা দূর সে সার্ভাইভারদের সাথে থাকছে, কিন্তু সেখানের খাবার পানি প্রায় শেষ হয়ে এসেছে। তাই সে সাহায্যের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। অ্যালফ্রেডো জানায় সেই জন্য সার্ভাইভারদের এখানে না আনে, কারণ এমন পরিস্থিতিতে কেউ অন্যের ব্যাপারে ভাবে না। তবে সে বনেটোকে নিজের তরফ থেকে কিছু খাবার পানি দিয়ে দেয়। কিন্তু কেউ খেয়াল করেনি যে তাদের একসাথে পেছনে অ্যালফ্রেডোর গাড়ি চুরি করে নিয়ে গিয়েছে। আর রাস্তায় সে উল্কাপিণ্ডের মতো জিনিসগুলো পড়তে দেখে, আর ডিস্ট্রাক্ট হওয়ার কারণে তার টক্কর সামনের গাড়ির সাথে হয়ে যায়, যার ফলে তার মৃত্যু হয়। অন্যদিকে জোয়ান এবং ইলারা তাদের মেয়েকে খোঁজার জন্য অস্থির হয়ে পড়েছিল। তাই রাত যাওয়ার পর তারা দুজন বিদায় নিয়ে তাদের মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে এখন তুষারপাতের গতি অনেক বেশি ছিল, তাই ভালোভাবে সামনের রাস্তাগুলো দেখা যাচ্ছিল না। তারা যে কোনো একটা গাড়ি খুঁজছিল, আর সৌভাগ্যবশত তারা একটা গাড়ি পেয়ে যায়। তবে এমন সময় তারা সেখানে কিছু গাড়ির আওয়াজ শুনতে পায়, যেটা কিনা অন্যান্য সার্ভাইভারদের। তবে তারা আসলে খাবার পানি লুট করতে বেরিয়েছে। তাই জোয়ান এবং ইলারা তারা দুজনেই সেখানে লুকিয়েছিল। আর দুজন সবকিছু দেখে বুঝতে পারে যে শহরে তাদের মতো আর অনেক গ্রুপ ঘুরছে, যারা কিনা বিভিন্ন বাড়িঘর এবং দোকান থেকে যত বেশি পরিমাণে সম্ভব খাবার পানি লুট করছে এবং নিজেদের কাছে সংগ্রহ করে রাখছিল, যাতে করে তারা বেশি দিন সার্ভাইভ করতে পারে। সেই সাথে তারা খাবার পানির জন্য মানুষকেও মারতে দ্বিধাবোধ করছিল না। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর তারা দেখে যে সেই টিমের সবাই সেখান থেকে চলে গেছে। আর জোয়ান এবং ইলারা তখন সোজা তাদের মেয়ের স্কুলে চলে আসে। সৌভাগ্যবশত তারা তাদের মেয়ের বান্ধবীর অ্যাড্রেস বের করে ফেলে। এরপর যখন তারা দুজন মিলে স্কুল থেকে বের হতে যাবে, তখন তারা স্কুলের ক্যান্টিনের ভেতর থেকে একটি আওয়াজ শুনতে পায়। এরপর তারা ক্যান্টিনের দরজার কাছে গিয়ে দেখতে পায় যে পৃথিবী যখন ঠিকঠাক ছিল, অর্থাৎ দুদিন আগে যখন স্কুলে ক্লাস চলছিল, তখন কিছু দুষ্ট বাচ্চারা মিলে পাবলো নামের একটা বাচ্চাকে সেখানে বন্দি করে রেখেছে। আর সে প্রায় 2 দিন যাবত এখানে আটকা পড়ে আছে। তবে ক্যান্টিনে থাকার কারণে তার খাবার পানির তেমন অসুবিধা হয়নি। সো জোয়ান তাকে শান্ত করে সব খুলে বলে যে কিভাবে পৃথিবী আগের মতো নেই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। পাবলোর এগুলো বিশ্বাস না হলে জোয়ান তাকে বাইরে তাদের লাশ দেখায়, যারা তাকে আটকে রেখেছে। ওদিকে ঘরে অ্যালফ্রেডো দেখে আশেপাশের চোররা সব দোকানে চুরি করছে, তাই আবারও তাদের বাইরে গিয়ে আরও খাদ্য জোগাড় করতে হবে। তা না হলে সামনের সময়গুলোতে তাদের জন্য আর কিছু বাকি থাকবে না। অ্যালফ্রেডো এখন তার স্ত্রী অ্যানার সাথে ডেলিভারি মেয়েটাকে ঘরে থাকতে বলে নিজের আরেক সাথীকে নিয়ে অন্য এক গাড়ি করে বেরিয়ে পড়ে। এরা দুজন এটাও প্ল্যান করে এরা খাবার নেওয়ার পর নিজেদের গ্যারেজ ও ঘরকে চারদিক থেকে সিল করে দিবে, কারণ একবার খাবার শেষ হওয়ার পর বাকি চোররা তাদের ঘরের উপর অ্যাটাক করবে। এবার কিছু দূর যাওয়ার পর তারা একটি জায়গাতে থামে, যেখানে বিভিন্ন ধরনের লোহার টুলস ছিল। তারা সিদ্ধান্ত নেয় যে এখান থেকে বিভিন্ন টুলস তারা সংগ্রহ করবে, কারণ এগুলো তাদের বাড়িটিকে সিল করতে কাজে আসতে পারে। তবে এই জায়গার ভিতরে এসে তারা দেখতে পায় যে এখানে তাদের মতোই আরও বেশ কিছু সার্ভাইভাররা রয়েছে, যাদের মধ্যে বনেটোও ছিল। অ্যালফ্রেডো এবং অ্যানা বুঝতে পারে যে এটাই বনেটোর বাড়ি। আর অ্যালফ্রেডো যেহেতু বনেটোকে সাহায্য করেছিল, তাই বনেটো তাকে সাহায্য করতে চায়। সেখানে অ্যালফ্রেডোকে বলে যে তার একটি সেফ আইল্যান্ডের সন্ধান পেয়েছে, যেটা এখনও স্নোফলের হাত থেকে সুরক্ষিত আছে। অলরেডি সেখানে বেশ কিছু সার্ভাইভাররা রয়েছে, এমনকি সেখানে একটি মিলিটারি ক্যাম্পও তৈরি করা হয়েছে, আর মিলিটারিরাই সেখানে সুরক্ষা দিচ্ছে। তাই বনেটো আর তার টিম সে আইল্যান্ডের দিকে রওনা দিবে। তবে অ্যালফ্রেডো চাইলে সে এবং তার টিমও তাদের সঙ্গে জয়েন করতে পারে, কারণ এখানে থেকে তাদের কোনো লাভ নেই, অত্যন্ত বাঁচার তো চেষ্টা করতে হবে। অ্যালফ্রেডোর কাছে বনেটোর প্রস্তাবটি বেশ ভালো মনে হয়, কারণ এখানে সার্ভাইভ করেও তাদের কোনো লাভ নেই। কিছুদিন পর এই শহরের পরিস্থিতি একদম বদলে যাবে, এমনকি তাদের কাছে থাকা খাবার পানি সব ফুরিয়ে যাবে। তাই বনেটোদের সঙ্গে যাওয়াটাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে জোয়ান এবং ইলারা প্রথমে পাবলোকে তার ঘরে পাঠিয়ে ক্লারাকে খোঁজার সিদ্ধান্ত নেয়,
তবে পাবলোর ঘরে এসে তারা দেখতে পায় পাবলোর মা বাবা মারা গেছে, তাই তাদেরকে পাবলোকে সাথে রাখতে হবে। পাবলো তার মা বাবাকে মৃত দেখে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে, তাই তাকে ফার্মেসিতে নিয়ে যাওয়া হয় যেন কিছু ওষুধ নেওয়া যায়। তবে ফার্মেসির বাহিরে তারা একজন প্রেগনেন্ট মহিলাকে দেখতে পায়, যে বাহিরে একা। জোয়ান তাকে ভেতরে আসতে দেয়, তবে এটা একটা ট্র্যাপ ছিল। আর সেই মহিলার সাহায্যে অনেক লোক ফার্মেসিতে ঢুকে জোয়ান থেকে তার গাড়ি চাবি নিয়ে নেয় আর তাকে ইলারের সাথে বাথরুমে বন্ধ করে দেয়। এরপর যখন সে চোরা চলে যায় তখন পাবলো দুজনকেই বাইরে বের করে। ওদিকে ঘরে অ্যালফ্রেডো তার স্ত্রীর পরামর্শ নেয় যে তাদের আইল্যান্ডে যাওয়া উচিত কিনা। অ্যানা রাজি ছিল, কারণ এখানে শীঘ্রই মানুষ খাবারের জন্য হত্যাযজ্ঞ চালাবে। তাই অ্যালফ্রেডো সেই দ্বীপের ব্যাপারে সঠিক তথ্য জানার জন্য বাড়ির সমস্ত রেডিওগুলোকে অন করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। অ্যালফ্রেডো বাড়ির ছাদের উপরে গিয়ে সেখানকার অ্যান্টেনাও ঠিক করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। এরপর অ্যালফ্রেডো তাদের কম্পাসগুলো চেক করে, যেটার মাধ্যমে তার আইল্যান্ডের দিকে যেতে পারবে, কিন্তু এখন কোনো কম্পাসও কাজ করছিল না। অন্যদিকে জোয়ান, ইলারা এবং পাবলো এখন পায়ে হেঁটেই রাস্তা পার করছিল। সৌভাগ্যবশত তাদের সেফটি স্যুটের কারণে কোনো ক্ষতি হচ্ছিল না, তবে তাদের তিনজনেরই অনেক বেশি ঠান্ডা লাগছিল, আর এখনও তাদেরকে অনেকটা রাস্তা পায়ে হেঁটেই পার করতে হবে। এই জন্য জোয়ান যখন সেখানে একটি গাড়ি দেখতে পায় তখন সে সেই গাড়িটিকে লুট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু গাড়িটির কাছে যাওয়ার পর সে দেখতে পায় যে একটি পরিবার তাদের ছোট্ট একটি মেয়েকে নিয়ে বাঁচার চেষ্টা করছে। তাই জোয়ান আর এই খারাপ কাজটি করতে পারে না। আসলে জোয়ানের পক্ষে কোনো অন্যায় কাজ করা সম্ভব ছিল না, তাই জোয়ান ইলারা এবং পাবলোকে নিয়ে আবার হাঁটতে শুরু করে। এরপর এক পর্যায়ে তারা সেই ট্রেনের কাছে চলে আসে, যে ট্রেনের একটি বগির মধ্যে অনেকগুলো মানুষ বন্দী ছিল, কিন্তু এখন ট্রেনটির মধ্যে একজন মানুষও ছিল না। জোয়ান বুঝতে পারে যে হয়তো ক্ষুধা আর পিপাসার থেকে বাঁচার জন্য তারা বেরিয়ে গিয়েছে, আর রাস্তাতেই হয়তো তাদের মৃত্যু হয়েছে। সে নিজের পরিবারকে বাঁচা দিকে তাদের জন্য কিছুই করতে পারেনি, কিন্তু এমন পরিস্থিতিতে তার কিছুই করার ছিল না। এরপর জোয়ান ক্লান্ত হয়ে ইলারা এবং পাবলোকে নিয়ে অ্যালফ্রেডোর বাড়িতে চলে আসে, আর এখানে সে তারা জানতে পারে যে অ্যালফ্রেড এবং বাকি সবাই একটি সেফ আইল্যান্ডের দিকে যাচ্ছে, কারণ এখানে থাকলে তাদের জীবনের ঝুঁকি রয়েছে। অ্যালফ্রেডো তখন জোয়ানকে বোঝায় যে অনেক হয়েছে, তার মনে হয় না যে এতক্ষণ পর্যন্ত তার মেয়ে বেঁচে আছে, তাই জোয়ান থেকে এখন তার মেয়েকে খোঁজা বন্ধ করা উচিত। তার উচিত তাদের সঙ্গে সেফ আইল্যান্ডে যাওয়া। কিন্তু জোয়ান এতে রেগে যায়, কারণ সেই তার মেয়েকে ছাড়া কোথাও যাবে না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় জোয়ান আর ইলারা অ্যালফ্রেডো থেকে আলাদা হয়ে যাবে তাদের মেয়ের জন্য। তবে তারা কেউই জানতো না বাহিরে আর এক বড় বিপদ তাদের অপেক্ষা করছে। দেখা যায় সেই চোরা যখন তাদের চুরি করা জিনিস নিয়ে খুব খুশি ছিল, তখনই হঠাৎ তাদের গাড়ির উপর কোনো ধরনের শক্তিশালী ক্রিয়েচার আক্রমণ করে বসে, আর দুজনকেই সেখানে মেরে ফেলে। এখন এটা কি ছিল? এটা অনেক বড় রহস্য, যা আমরা পরে জানতে পারবো। এদিকে এই বিষয়ে ব্যাক খবর, জোয়ান আর ইলারা একটা পুরনো ফোন বই বের করে, কারণ ইন্টারনেট এখন কাজ করছে না, তাই তাদের পুরনো পদ্ধতি ইউজ করতে হবে। ওদিকে অ্যালফ্রেডো যাওয়ার আগে পাশের একটি স্টোর থেকে কিছু খাবার নিতে যায়, তবে ভেতরে তার থেকে খারাপ লাগছিল, কারণ সে তার ছোটবেলার বন্ধু জোয়ানকে ছেড়ে চলে যাচ্ছে। আর সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জোয়ানকে তার মেয়ের খোঁজার কাছে সাহায্য করবে। এরপর তারা সবাই মিলে আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে। তারপর জোয়ানের সাথে সবাই মিলে বেরিয়ে পড়ে। তবে রাতে যাওয়ার সময় রাস্তার মাঝখানে তার অনেক গাড়ি পড়ে থাকতে দেখে। আসলে রাস্তাটি ব্লক করা হয়েছে, আর এমনভাবে ব্লক করা হয়েছে যে রাস্তার অপর প্রান্তে কিছুই দেখা যাচ্ছিল না। এমন সময় সেখানে বেশ কয়েকটি মিলিটারি গাড়ি চলে আসে। এরপর কয়েকজন সোলজার তাদেরকে বলে যে এই জায়গা থেকে যতটা সম্ভব দূরে থাকতে। এই বলে তারা সামনের দিকে এগিয়ে যায়। তবে জোয়ান এবং অ্যালফ্রেডো থেকে সন্দেহ হয়। তারা ভাবছিল যে সোলজাররা হয়তো তাদের থেকে কিছু লুকাচ্ছে, হয়তো এই ব্লক করার রাস্তার পেছনে এমন কিছু রয়েছে যেটা সোলজাররা সকলের কাছ থেকে গোপন করছে। তাই জোয়ান এবং অ্যালফ্রেডো লুকিয়ে সোলজারদের পিছু করে, কিন্তু সোলজাররা যখনই জানতে পারে যে কেউ তাদের পিছু করছে, তখন তারা কোনো কিছু বুঝে উঠতে না পেরে এদিক ওদিক গুলি করতে শুরু করে। তাই এরা দুজন তখন দ্রুত তাদের গাড়ি পিছিয়ে নিয়ে আসতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই তাদের গাড়িটা অনেক জোর উল্টে যায়। আর এখানে আসার পর জোয়ান আর অ্যালফ্রেডো বুঝতে পারে যে সোলজাররা কেন তাদের এখান থেকে দূরে থাকতে বলছে, কারণ তারা দূর থেকেই দেখতে পায় যে সেই ব্লক করা রাস্তার পেছনে দানব আকৃতির অনেকগুলো ভয়ানক ক্রিয়েচার রয়েছে, যারা কিনা এক এক করে সোলজারদের উপর আক্রমণ করছিল। জোয়ান এবং অ্যালফ্রেডো ভয় পেয়ে যায় আর বুঝতে পারে যে সোলজাররা আসলে ক্রিয়েচারগুলোকে বন্দি করে রাখতে চাইছে। এদিকে ক্রিয়েচারগুলো তাদেরকে দেখতে পেয়ে এদিকে আসতে থাকে, আর সমস্ত গাড়ি সরিয়ে এক এক করে বেরিয়ে আসতে থাকে। এরা বাঁচার জন্য উল্টে যাওয়া সেই গাড়িটির পেছনে লুকিয়ে পড়ে আর সবকিছু শান্ত হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে তারা সোলজারদের কয়েকটি গান খুঁজে পায়, কিন্তু তারা এটা ভালোভাবেই বুঝতে পারে যে এই গান দিয়ে তারা এত বড় ক্রিয়েচারদের কিছুই করতে পারবে না, তাই তারা সবকিছু শান্ত হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। তবে ক্রিয়েচাররা তাদের নোটিস করে ফেলে আর তাদের থেকে বাঁচার জন্য সবাই পালাতে শুরু করে। আর কিছু দূর পালানোর পর একটি জায়গায় তাদের এক লোক ভিতরে আসতে বলে, আর সে উপর থেকে আগুন ফেলে ক্রিয়েচারগুলোকে সরিয়ে দেয়। এরপর জোয়ানরা ভেতরে ঢোকার পর দেখতে পায় যে এই চার্চের মধ্যে অনেক সার্ভাইভার লুকিয়ে আছে, আর চার্চের লিডার নান তাদেরকে বিল্ডিংয়ের ছাদে নিয়ে যায় এবং সে তাদেরকে আকাশে সেই আগুনের মতো বস্তুটি দেখায় এবং বলে যে এগুলো হচ্ছে এক ধরনের স্পেসশিপ, যেটা কিনা অন্য কোনো গ্রহ থেকে এসে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আর এগুলো আকাশে দেখা দেওয়ার পর থেকেই আশেপাশে অদ্ভুত ক্রিয়েচারগুলো দেখা যাচ্ছে। হতে পারে ক্রিয়েচারগুলো অন্য কোনো গ্রহ থেকে এখানে এসেছে, অর্থাৎ তাদের সামনে আরও অনেক বড় বিপদ আসতে চলেছে। এবার দেখতে দেখতেই রাত হয়ে যায়।
তাই জোয়ান এবং অ্যালফ্রেডো তাদের টিমের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তাদেরকেও এই ক্রিচার সম্পর্কে সতর্ক করতে হবে। কিন্তু নান এখানে কোনোভাবেই তাদেরকে এখানকার দরজা খুলতে দিতে চাইছে না, কারণ যদি ভুল করে সেই ক্রিচারগুলো একবার বুঝতে পারে এখানে মানুষ রয়েছে, তাহলে সব ক্রিচার একসঙ্গে এখানে চলে আসবে। তাই তারা যেন কাল সকালে সবকিছু দেখে শুনে তারপরে যায়। এখন সবাইকে বাঁচানোর জন্য আজকের রাতটা তাদেরকে সেখানেই থাকতে হয়। রাতে দেখা যায় এখানকার প্রত্যেকে এক এক করে পাহারা দিচ্ছিল। এদিকে জোয়ান তো তার মেয়ের ক্লারার জন্য চিন্তিত ছিল। সে মনে মনে চিন্তা করছে যে তার মেয়ে হয়তো আর বেঁচে নেই। এমন সময় জোয়ান বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায়, তাই চেক করার জন্য জোয়ান সোজা উপরে চলে যায়। এরপরে সে বাহিরে তাকিয়ে দেখতে পায় যে বাহিরে এখনো শত শত ক্রিয়েচার রয়েছে, অর্থাৎ এদের সংখ্যা আরও বেড়েই চলছে। আর এখন এমন একটি সময় আসতে চলেছে যে চার্চের বিল্ডিংয়ের কেউই আর বাঁচতে পারবে না। তাই জন ভেতরে এসে সবাইকে সতর্ক করে দেয় আর বলে তাদের এখন এখান থেকে বের হতে হবে। সবাই প্রস্তুত হতে থাকে। জোয়ানের মধ্যে ক্রিয়েচাররা হয়তো এখন ঘুমাচ্ছে, তাই রাতেই পালাতে হবে। এখন সব সার্ভাইভার জোয়ানের পেছনে লাইনে দাঁড়িয়ে বিনা আওয়াজে চলতে থাকে। কিছুটা দূরে এসে সে বাকিদের একটা বাসে ঢুকিয়ে দেয়। তবে সেখানে একটি দেয়াল ছিল, তাই জোয়ান এবং আরও বেশ কয়েকজন সে দেয়ালটি ভাঙতে শুরু করে, যাতে এই জায়গা দিয়ে তারা এখান থেকে পালাতে পারে। কিন্তু অন্যদিকে বাসের মধ্যে ছোট্ট একটি বাচ্চা ছিল, আর হঠাৎ করে বাচ্চাটি কাঁদতে শুরু করে। এতে তার কান্নার আওয়াজে সেখানে বেশ কয়েকটি ক্রিয়েচার চলে আসে, আর ক্রিয়েচারগুলো বাসটির উপর হামলা করতেই যাবে, কিন্তু ঠিক তখনই দেখা যায় যে তাদের মধ্যে এক বয়স্ক দম্পতি সোজা চার্চের ছাদে চলে যায়, আর সেখানে গিয়ে অনেক জোরে জোরে ঘন্টা বাজাতে শুরু করে, যার ফলে ক্রিয়েচারগুলোর মনোযোগ সেদিকে চলে যায়। আর তারা দুজন একে অপরের হাত শক্ত করে চেপে ধরে আর শেষবারের মতো দুজন থেকে বিদায় জানায়, কারণ তারা বাকি মানুষদেরকে বাঁচানোর জন্য নিজেদের স্যাক্রিফাইস করেছে। অন্যদিকে সে দেয়ালের পেছনে কোনো রাস্তা ছিল না, তাই জোয়ানের সাথে বাকিরা সে গাড়ির স্তূপটির কাছে আসে, আর সেখান থেকে তারা কোনো মতে একটি ভালো গাড়ি বের করে ফেলে। তবে ক্রিয়েচাররা তাদের উপস্থিতির টের পেয়ে দিকে আসতে থাকে। জোয়ান ক্রিয়েচারগুলোকে শ্যুট করতে করতে কোনো মতে তার সমস্ত সঙ্গীদেরকে একটি গাড়ির মধ্যে বসিয়ে দেয়, আর কোনো মতে গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যায়। ফলে সেই ক্রিয়েচারগুলো আর তাদেরকে ধরতে পারে না। তারা তাদের বাড়ির সামনে চলে আসে। এরপর তারা বাকিদের সবাইকে বিদায় জানিয়ে দ্রুত তাদের বাড়িতে আসে, এটা দেখার জন্য যে তারা সবাই ঠিক আছে কিনা। তবে সারপ্রাইজিংলি এখন এখানে তার মেয়ে ক্লারাও ছিল, অর্থাৎ তার মেয়ে ক্লারা বেঁচে আছে। আসলে ক্লারা গতকাল রাতেই তাদেরকে খুঁজতে এখানে চলে এসেছে, কারণ সেই জানতো যে অ্যালফ্রেডো তার বাবার অনেক ভালো বন্ধু, তাই তার মা বাবা এখানেই থাকতে পারে। তাই এতদিন পর জোয়ান আর ইলারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা দুজন তাদের মেয়ের সঙ্গে আজকের দিনটা রিল্যাক্সে কাটায়। ওদিকে বাকি সবাই পুরো প্রস্তুতি নিচ্ছিল যেন তারা এখান থেকে বের হয়ে সেই আইল্যান্ডে যেতে পারে। তখনই সেখানে সার্ভাইভারদের আরও একটা গ্রুপ চলে আসে, আর তারা অ্যালফ্রেডোকে অফার দেয় যে সে তার ঘর আর গ্যারেজের বদলে তাদের হোম ট্রাকটা নিয়ে নেক, যেখানে অনেক লোক আরামে থাকতে পারবে। এখানে অ্যালফ্রেডো তো এমনিতেই আইল্যান্ডে যেতে চায়, তাই সে এই অফারে রাজি হয়। এখন সব মেম্বারের জিনিসপত্র প্যাক করে সে ট্রাকে করে বের হওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরই মাঝে অ্যালফ্রেডো নোটিস করে ক্লারা যখন থেকে ফিরে এসেছে সে অনেক অদ্ভুত আচরণ করছে, যেন সে নিজের কন্ট্রোলে নেই। তবে কেউ এই ব্যাপারে তেমন মনোযোগ দেয় না। এবং ফাইনালি তারা সবাই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তারা যখন অনেকক্ষণ ড্রাইভিং করার পরে সমুদ্রের কাছাকাছি পৌঁছে যায়, তখন তারা এখানে আরও একটি প্রবলেমের সম্মুখীন হয়। এখানে পৃথিবীর বদলে যাওয়া জলবায়ুর কারণে সমুদ্রের পানির লেভেল এখন কমে গিয়েছে, তাই তাদের অন্য কোনো লোকেশন খুঁজতে হবে যেখান থেকে তারা বোটের ব্যবহার করতে পারবে। কিন্তু আজকে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, তো আজকের রাতটি কাটানোর জন্য তারা একটি শপিং মলে চলে যায়, যেখানে অনেক সার্ভাইভাররা আশ্রয় নিয়েছে। এমনকি তাদের মধ্যে সেই সমস্ত সার্ভাইভাররাও ছিল যাদেরকে সেদিন চার্চ থেকে বের করে জন বাঁচিয়েছে। আর এখানকার সমস্ত সার্ভাইভার্সরা একে অপরকে সাহায্য সহযোগিতা করে এখানে সার্ভাইভ করছে। এদিকে এমন সময় ক্লারা সেখানে অদ্ভুত আচরণ করছিল, তবে কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যায়। সবাই ভাবে ক্লারা অসুস্থতার জন্য এমনটা করছে। এটা ভেবে সবাই বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ে। এবার পরদিন অনেক সকালবেলা জোয়ানের ঘুম ভেঙে যায়, কারণ সে শপিং মলের মধ্যে সকলের চিৎকারের আওয়াজ শুনতে পায়। এরপর সে যখন বিষয়টি চেক করতে আসে, তখন সে দেখতে পায় যে বাইরে স্নোফল পুরোপুরিভাবে থেমে গিয়েছে এবং আস্তে আস্তে রোদ উঠেছে। সেই সাথে মানুষ এখন বাইরে যেতে পারছে, তাদের এখন কিছুই হচ্ছে না, অর্থাৎ স্নোফল থেকে বিষাক্ত গ্যাস চলে গিয়েছে। এটা দেখে সবাই অনেক খুশি হয়, কারণ পুরো পৃথিবী আবার নর্মাল হচ্ছে। সবাই ভাবছিল যে এটা কোনো স্বপ্ন নয়তো, কিন্তু ঠিক তখনই সেখানে একটি গ্যাং চলে আসে, আর তারা অনবরত বাইরে থাকা সবার উপর গুলি করতে থাকে। সবাই তখন নিজেদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়াতে শুরু করে। এদিকে জোয়ান এখানে নিজের টিমকে বাঁচানোর জন্য সে তার বন্দুক দিয়ে একাই সেই গ্যাংয়ের সঙ্গে লড়াই করতে থাকে। তবে সৌভাগ্যবশত তাদেরকে বাঁচানোর জন্য সেখানে আর্মি সোলজাররা চলে আসে, আর তারা সেই গ্যাংয়ের উপর অ্যাটাক করে সমস্ত সার্ভাইভারদেরকে বাঁচিয়ে নেয়। সোলজাররা সব সার্ভাইভার্সদেরকে সঙ্গে করে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছিল। তবে যাওয়ার পথে তারা সবাই আশেপাশে দেখে যে এখন চারপাশে রোদ ওঠার কারণে সমস্ত বরফগুলো গলতে শুরু করেছে এবং সমুদ্র আস্তে আস্তে পানি দিয়ে ভরে যেতে শুরু করেছে। যদিও সবাই জানে সে এলিয়েন যে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, সো তারা তো এদের জন্য বিপদ হয়ে রয়েছে। এখন এখান থেকে ধীরে ধীরে কয়েক সপ্তাহ চলে যায়। জন এবং তার সব সার্ভাইভার মিলিটারি সৈনিকদের সাথে শহরের বাইরে একটা ক্যাম্পে থাকা শুরু করে এবং সবাই মিলেমিশে একসঙ্গে খাবার পানির ব্যবস্থা করে। সেই সাথে সোলজাররা এখানে তাদেরকে মিলিটারি ট্রেনিংও দেয়, যাতে করে তারা সবাই মিলে সেই ক্রিয়েচারগুলোকে মারতে পারে এবং পৃথিবীকে সুরক্ষিত রাখতে পারে।
অন্যদিকে এখন রেডিও সহ যত ইলেকট্রনিক ডিভাইস ছিল সব কিছুই আস্তে আস্তে কাজ করতে শুরু করেছে। আর মিলিটারি ক্যাম্পের রেডিওর মাধ্যমে তারা সবাই জানতে পারে যে পুরো পৃথিবী থেকে সেই বিষাক্ত গ্যাস চলে গিয়েছে এবং আস্তে আস্তে মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে। তবে কেউই বুঝতে পারছিল না যে এসবের শুরু কিভাবে হলো আর থেমে গেল কিভাবে। তবে এখন পর্যন্ত তারা কেউই তাদের শহরে প্রবেশ করতে পারেনি। তারপর একদিন সোলজাররা তাদের মধ্যে থেকে কয়েকজন মানুষকে শহরে পাঠানোর সিদ্ধান্ত নেয়, যাতে করে সেখানের অবস্থা দেখতে পারে যে শহরটি এখন থাকার উপযোগী কিনা। সেখানে যেতে তাদেরকে একটি ট্রেন ব্যবহার করতে হবে, যেটা সোজা তাদের শহরের দিকে যায়। পরদিন তারা সবাই মিলে সেই ট্রেনটির মাধ্যমে শহরে প্রবেশ করে। তবে ট্রেন থেকে নামার পর তারা দেখতে পায় শহরের অনেক জায়গা ধ্বংস হয়ে গিয়েছে, পুরো শহর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আশেপাশে কোনো মানুষ নেই। এরপর তারা প্রত্যেকটি জায়গা চেক করে একদম অবাক হয়ে যায়, কারণ এখন শহরের মধ্যে একটি ক্রিয়েচারও ছিল না। তবে তারা বুঝতে পারছিল না যে হঠাৎ করে ক্রিয়েচারগুলো কোথায় গেল। হয়তো পৃথিবীতে এখন সে বিষাক্ত গ্যাস না থাকার ফলে ক্রিয়েচারগুলোও চলে গেছে। তবে শহরের অনেক জায়গায় কিছু মানুষকে দেখা যায় যারা অদ্ভুত ধরনের আচরণ করছিল। হয়তো বিপদ এখন আর শেষ হয়নি। যাই হোক, পৃথিবী আবারও মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠেছে। যদিও পরিস্থিতি এখন আর আগের মতো নেই, তাদের ঘরবাড়ি, রাস্তাঘাট, তাদের প্রিয় শহর সবকিছু একদম ধূলিসাৎ হয়ে গিয়েছে। কিন্তু মানুষ চেষ্টা করলে সবকিছুই সম্ভব। তাই তারা সবাই মিলে একসঙ্গে ঘুরে দাঁড়াবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে নতুন এক পৃথিবী গড়ে তুলবে। আর এখানেই সিরিজটির সিজন 1 শেষ হয়। সিজন 2 এখনও রিলিজ দেয়নি, তাই যখন সিজন 2 আসবে আমি দ্রুত সেটারও এক্সপ্লেন নিয়ে হাজির হয়ে যাব। তবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।